প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি ২০০ নম্বরের মধ্যে সবচেয়ে যে সাবজেক্টটি আপনার কাছে কঠিন মনে হয় তা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। কঠিন বলবো না ঠিক, অধিকাংশ স্টুডেন্টই এর উত্তর দিতে গিয়ে খুব বিপদে পড়ে যায়। ৪ টি অপশনই তার কাছে উত্তর মনে হয়। সেই সাবজেক্টে রয়েছে ১০ টি প্রশ্ন। আর ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১০ টি প্রশ্নই আসছে। আমরা সেই ১০ টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আসছি আপনাদের কাছে। আশা করি সরাসরি যদি কখনো প্রশ্ন কমন পড়ে, এই ভিডিও দেখার পর আর কখনোই ভুলবেন না। আপনি ওই প্রশ্নের উত্তর পারবেন। আর সরাসরি যদি কমন না পড়ে, ব্যাখ্যা থেকে আসে, ব্যাখ্যাগুলো এমনভাবে সাজানো হয়েছে, ভবিষ্যতে এই ব্যাখ্যা থেকে প্রশ্ন আসলে আপনিই পারবেন। আসুন শুরু করি। প্রথম প্রশ্ন, কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? আমি বেসিক আলোচনার সময় বলেছিলাম, বিভিন্ন উপাদান, সংজ্ঞা, বিভিন্ন পংক্তি বা উক্তি থেকে কিন্তু ৩-৪টা প্রশ্ন আসতে পারে। দেখেন তার একটি প্রশ্ন এখানে আমরা পেয়েছি, কর্তব্যের জন্য কর্তব্য। এখানে ইমানুয়েল কান্ট, হার্বার্ট স্পেন্সার, বার্ট্রান্ড রাসেল, অ্যারিস্টটল এদের সবার সম্পর্কেই পড়ানো হয়েছে। আমরা এখানে সঠিক উত্তর নিচ্ছি ইমানুয়েল কান্ট। আসুন দেখি ইমানুয়েল কান্ট আসলে কি বলেছে। এই কর্তব্যের জন্য কর্তব্য ব্যাপারটি কি? দেখেন, ইমানুয়েল কান্ট হচ্ছেন জার্মানির একজন দার্শনিক। তাহলে ব্যাখ্যা থেকেও কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবো। জার্মানির একজন দার্শনিক। ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে ইমানুয়েল কান্ট কি, বা ইমানুয়েল কান্ট ছিলেন, বা দার্শনিক ইমানুয়েল কান্টের জন্মভূমি কোথায় বা কোন দেশের নাগরিক। যাই হোক, এই লাইনের মধ্যেই কিন্তু ২-৩ টাইপের প্রশ্ন লুকায় আছে। এই মহান দার্শনিক কর্তব্য নৈতিকতার ধারণা প্রবর্তন করেন। অর্থাৎ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি, এই কর্তব্য নৈতিকতা, এই ধারণাটির প্রবর্তন করেন ইমানুয়েল কান্ট। কান্টের মতে সদিচ্ছা প্রণোদিত হয়ে বিবেকের নির্দেশ, কর্তব্যের জন্য কর্তব্য সাধনই নৈতিক কর্ম। ভবিষ্যতে এই লাইনটা সোজা তুলে দিতে পারে কি, সদিচ্ছা প্রণোদিত হয়ে বিবেকের নির্দেশ, কর্তব্যের জন্য কর্তব্য, অর্থাৎ যেটা ভেতর থেকে আসবে, বিবেক থেকে আসবে, বিবেক নির্দেশ করবে যেটিকে, সেই সাধনই নৈতিক কর্ম। অর্থাৎ উনি নৈতিক কর্ম সম্পর্কে বলেছে, যেটা বিবেক থেকে আসবে, ভেতর থেকে আসবে, ভেতর থেকে নির্দেশ দিবে, এই নির্দেশনাকে উনি বুঝিয়েছে। অর্থাৎ এই লাইনটিও যদি আসে, আমরা উত্তর দিব ইমানুয়েল কান্ট। পরবর্তী প্রশ্ন, হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স, এই গ্রন্থের লেখক কে? দেখেন, একটু আগেই যে কথা বলেছি, এই ধরনের প্রশ্ন ৩-৪টা আসে। এখানে আরেকটা পেলাম, প্রথম প্রশ্নটাও সেখান থেকেই পেয়েছি। এখানে বলেছে হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স। এই ধরনের গ্রন্থ কিন্তু বেশ আসে পরীক্ষায়। এখানে প্লেটো, রুশো, বার্ট্রান্ড রাসেল, জন স্টুয়ার্ট মিল ৪ জন আছেন। এখান থেকে আমরা উত্তর নিব বার্ট্রান্ড রাসেল, কারণ হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স এটি হচ্ছে বার্ট্রান্ড রাসেলের। দেখেন, এই গ্রন্থের লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। তিনি ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক। তাহলে আমরা অতিরিক্ত আরেকটি প্রশ্ন পেয়ে গেলাম। বার্ট্রান্ড রাসেল হচ্ছে একজন ব্রিটিশ দার্শনিক। এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো, অর্থাৎ এই হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্সই যে বারবার আসবে তা না, এজন্য বার্ট্রান্ড রাসেলের আরো কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আপনাকে মুখস্থ করে রাখতে হবে। এগুলি খাতায় নোট করে পড়তে হবে। দেখেন, ডিকশনারি অফ মাইন্ড এই হচ্ছে একটা, এটা হতে পারে একটা প্রশ্ন। দ্য এলিমেন্টস অফ এথিক্স, এটা হতে পারে আরেকটা প্রশ্ন। ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলোসফি ৪টা, এ হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি ৫টা, ম্যারিজ অ্যান্ড ম্যানার্স ৬টা। তাহলে দেখেন, এখান থেকে কিন্তু ৬টা প্রশ্ন হতে পারে। এইভাবে আমাদেরকে পড়তে হবে, নোট করে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো লিখে পড়তে হবে আপনাকে। না হলে কিন্তু আপনি ভুল করবেন, কারণ এই প্রশ্নটি কিন্তু সবসময় আসবে না।
রিপিট হলে আসবে। যদি ভেতর থেকে প্রশ্ন করার চেষ্টা করে তাহলে আপনাকে তুলে দিবে যে হিস্টরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এটি কার লেখা? তাহলে আপনি উত্তর দিবেন বার্ট্রান্ড রাসেল। শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন। আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছে? আপনারা গতানুগতিক যে বইয়ে পড়েন কথাটাকে একটু ঘোরানো হয়েছে, বাট কথা একই, উত্তর একই। কি? শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয়, দেখেন কত চমৎকার কথা। শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইনের কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর, অর্থাৎ আইন প্রদর্শন করে বা আইন জারি করেও কোনো লাভ হবে না। এটি বলেছেন প্লেটো। এখানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, বেনথাম, 4টা অপশন রয়েছে। উত্তর হবে প্লেটো। আসুন এই সম্পর্কে আমরা একটু জেনে নেই। দেখেন, মানুষের চরিত্র দ্বারা রাষ্ট্র গড়ে ওঠে। এটা একটা প্রশ্ন যে রাষ্ট্র গড়ে ওঠে কি দ্বারা? এটি গড়ে ওঠে মানুষের চরিত্র দ্বারা। মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনই হবে। দেখেন কত চমৎকার কথা। মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনই হবে। আমরা যেমন বলি সরকারকে দোষ দিয়ে লাভ নেই, জনগণকে ভালো হতে হবে। জনগণ যদি দুর্নীতি না করে তাহলে এমনিই দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আর জনগণ যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে ইচ্ছা করলেও কিন্তু দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। তারই কিন্তু এখানে মুদ্রা কথা রয়েছে, মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনই হবে। সাম্যবাদ নিয়ে প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে, দেখেন দি রিপাবলিক, এই সাম্যবাদ নিয়ে, তাহলে দি রিপাবলিক কার? প্লেটোর। সাম্যবাদ নিয়ে তিনি কথা বলেছেন, আলোচনা করেছেন। প্লেটোর বিখ্যাত উক্তি, শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। তাহলে আপনারা কিন্তু অনেকগুলি প্রশ্ন পেয়ে গেছেন, একটা, দুইটা, অতিরিক্ত দুইটা, তিনটা। আমরা তিনটা প্রশ্ন এখান থেকে নিতে পারি। এভাবে যদি আপনি আমার আলোচনা শুনে খাতায় লিখে লিখে পড়েন তাহলে কিন্তু আপনার এই পড়াগুলি শেষ হয়ে যাবে, আপনার কিন্তু আর লাগবে না। চমৎকার প্রস্তুতি হবে আপনার। পরবর্তী প্রশ্ন, নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? এটি নিয়ে মতান্তর রয়েছে, অনেকেই অনেক উত্তর দিয়েছে। এখানে সমাজ, নৈতিক চেতনা, রাষ্ট্র, ধর্ম। দেখেন নৈতিক মূল্যবোধের উৎস, এখানে অনেকেই এটার উত্তর দিয়েছে সমাজ, কেউ দিয়েছে নৈতিক চেতনা, কেউ দিয়েছে ধর্ম। আমি নৈতিক চেতনা বলছি, এর ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। এই ধরনের উত্তর দেওয়া একটু কঠিন, একটু ক্রিটিক্যাল, খুব ভেতরের প্রশ্ন, কিন্তু বেসিক আলোচনার সময় কিন্তু এই আলোচনা করেছি। আর এখন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন, সমাজ হচ্ছে মূল্যবোধ বিকাশের বিস্তার ক্ষেত্র, কিন্তু কখনোই এটি উৎস হতে পারে না। তাহলে প্রথম অপশনটা আমরা পাচ্ছি, সমাজ হচ্ছে কি? মূল্যবোধ বিকাশের বিস্তার ক্ষেত্র, এটি উৎস নয়। তাহলে ভবিষ্যতে যদি প্রশ্ন আসে যে মূল্যবোধের বিস্তার ক্ষেত্র কোনটি, তাহলে উত্তর কি হবে? সমাজ। একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। অন্যদিকে নৈতিক চেতনা নৈতিক মূল্যবোধের উৎস। তাহলে নৈতিক চেতনা কি? নৈতিক মূল্যবোধের উৎস। ধর্ম মানুষের নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে। ধর্ম কি করে? মানুষের নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে। এটা প্রভাব বিস্তার করে, উৎস না। তাহলে আমাদের প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? তাহলে আমরা উত্তর কি পেলাম? নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। এখন এই প্রশ্ন হতে পারে পরীক্ষায়, ধর্ম নিয়ে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যেটি নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র, এটা হতে পারে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে একটু কমপ্লিকেটেড, বাট আপনি বুঝে উত্তর দিলে সঠিক হবে। অন লিবার্টি গ্রন্থের লেখক কে? দেখেন, আগের মতোই এর আগে আমরা একটা ইমানুয়েল কান্টের গ্রন্থ পড়েছি। এবার অন লিবার্টি গ্রন্থের লেখক, অপশনে অবশ্যই ইমানুয়েল কান্ট আছে, কিন্তু ইমানুয়েল কান্টের গুরুত্বপূর্ণ লেখাগুলো কিন্তু আমরা পড়েছি একটু আগে।
অতএব আমরা ইমানুয়েল কান্টকে উত্তর হিসেবে নিব না। টমাস হবস, জন স্টুয়ার্ট মিল, জেরেমি বেনথাম, অনেকের নাম দেখতে পাচ্ছেন। উত্তর মূলত জন স্টুয়ার্ট মিল। আমরা জন স্টুয়ার্ট মিলের আরো কিছু গ্রন্থ জানবো। দেখি, দেখেন, অন লিবার্টি, এই গ্রন্থের লেখক হচ্ছেন উপযোগবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিল। আমি মার্ক করছি, কি উপযোগবাদী দার্শনিক। এই উপযোগবাদ এই সম্পর্কে আন্তর্জাতিক বিষয়াবলিতে যে ইজমের আলোচনা আছে সেখানে আপনারা পাবেন। তিনি তার অন লিবার্টি গ্রন্থে মম প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। পরীক্ষা আসতে পারে জন স্টুয়ার্ট মিল কোন গ্রন্থে মম প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন, এটা হতে পারে প্রশ্ন। এই গ্রন্থে তিনি অভিমত ব্যক্ত করেন শাসনচক্র বা সরকার ব্যবস্থা অবশ্যই সীমাহীন স্বাধীনতার উপর স্থাপিত হতে পারে না, বরং সরকার যত কম পরিমাণে জনগণের চিন্তা ও কাজে হস্তক্ষেপ করবে ততই মঙ্গল। দেখেন কত চমৎকার কথা। জনগণের চিন্তা ও কাজে যদি হস্তক্ষেপ কম করে সরকার, এটা রাষ্ট্রের জন্য মঙ্গল। কি করবে না সরকার বা শাসনচক্র? শাসনচক্র সীমাহীন স্বাধীনতার উপর স্থাপিত হতে পারে না, অর্থাৎ তারা একদম স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তার আরো কিছু গুরুত্বপূর্ণ বই হচ্ছে, আমরা এই গুরুত্বপূর্ণ বইগুলি পড়ব কারণ অন লিবার্টি পরীক্ষায় আসছে, ভবিষ্যতে এখান থেকে আসতে পারে। যেমন কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, ইউটিলিটারিজম, নেচার, এ সিস্টেম অফ লজিক, দ্য ইউটিলিটি অফ রিলিজন, থিজম, এগুলি কিন্তু পরীক্ষার প্রশ্ন হতে পারে। তাহলে আমরা অনেকগুলি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তাহলে অবশ্যই জন স্টুয়ার্ট মিলকে আমাদের পড়া হয়ে গেল মোটামুটি, আরো পড়ার বাকি আছে, বাট এই প্রশ্ন থেকে কিন্তু জন স্টুয়ার্ট মিল সম্পর্কে অনেকগুলি ধারণা হলো। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আপনি খাতায় নোট করে পড়বেন।